রহমানির রহিম। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। রবীন্দ্রনাথের এই শাশ্বত উক্তির মধ্য দিয়ে আমি তার সোনার তরী কবিতা পড়াতে যাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক বাংলা, নপাড়া স্কুল অ্যান্ড কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর। বিগত ক্লাসে আমি সাহিত্য কী, সাহিত্যের পরিধি এবং সাহিত্যের প্রয়োজনীয়তা ও সাহিত্য আমাদের জীবনে কতটুকু সম্পৃক্ত হয়ে আছে তার কিছু আলোচনা করেছি। আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা কিছু জানব এবং সেই সঙ্গে সোনার তরী কবিতাটি আমরা পড়ব। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো। সবাইকে শ্রেণীমতো সালাম শুভেচ্ছা বিনিময় করে আমি আমার এই ক্লাস শুরু করছি। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন 7ই মে 1861 এবং মৃত্যু হয়েছিল তার 7ই আগস্ট 1941। পিতা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। তিনি কলকাতার ঠাকুর পরিবারে জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। তার ব্যক্তিজীবনে তিনি অনেক কিছু লিখেছেন এবং শিক্ষাজীবন ছিল তার তেমন ব্যাপ্তি তার ছিল না, একাডেমিক অবস্থা, কিন্তু তিনি 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে যান লন্ডনে, সেটাও তার সমাপ্ত হয়নি। ব্যক্তিগতভাবে লেখাপড়া করেই তিনি অনেক কিছু অর্জন করেছেন। তিনি 1890 সালে এদেশের সেই শিলাইদহ কুটিবাড়ি এই এলাকায় জমিদারি তদারকি করেন। এই তদারকি করার ফলে আপামর মানুষের সঙ্গে তার একটি সম্পৃক্ততা ছিল এবং এদের জীবনযাত্রা, এদের জীবন এবং জীবিকার কিছু অংশ তিনি তার ছোট গল্পে এবং সাহিত্যে তিনি উপস্থাপন করেছেন। এই কবি আমরা বেশিরভাগ তার যে দক্ষতা আমরা কাব্যজগতেই পাই। বিশেষ করে তার জীবনের প্রথম অর্থাৎ 15 বছর বয়সে তিনি বনফুল রচনা করেন। তারপরে করিও কমল এবং মানসী, সোনার তরী, চিত্রা, গীতালি, গীতিমাল্য, গীতাঞ্জলি, পুনশ্চ, বলাকা, পূরবী এবং সর্বশেষ যে কাব্যগ্রন্থগুলি রচনা করেন সেজুতি, শেষ লেখা এবং প্রান্তিক। মানুষের মধ্যে প্রকৃতি চেতনা, সোনার তরী কাব্যগ্রন্থের মধ্যে সীমা এবং অসীমের যে একটি পালা সেটির বর্ণনা, আর আমরা পুনশ্চের মধ্যে পাই আপামর সাধারণ মানুষের জীবনযাত্রার কথা। একেবারে ছোটোখাটো কুকুর শ্রীগাল থেকে শুরু করে কোনো কিছুই বাদ পড়েনি তার সেই পুনশ্চ কবিতায় বা কাব্যগ্রন্থে। বলাকায় আইনস্টাইনের তত্ত্ব, গতিতত্ত্ব, অর্থাৎ প্রতিটি জীব জন্তু থেকে শুরু করে বস্তু কণার মধ্যে যে গতি, এই গতি তিনি তার কাব্যগ্রন্থে নিয়ে এসছেন। হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। একটি পরম একটি দর্শন। মানুষের চিন্তা চেতনা একখানি স্থির নয়, এক থেকে আরেক জায়গায় আজকে অবস্থানে আছে, অবস্থান থেকে আরও উত্তরোত্তর উন্নতির দিকে সে এগোতে চায়। এই যে স্ফীত ইচ্ছার স্ফুরণ, এটা শুধু মানুষ নয়, প্রত্যেকটির মধ্যে এই গতিময়তা, এই হৃদয়ান্তিক অবস্থার এই পরিপূরক এই হৃদয়ান্তিক অবস্থার গতিবিধি, গতিময়তা তিনি কবিতায় এনেছেন একটি তাত্ত্বিক অবস্থা, তাত্ত্বিক বর্ণনার মধ্য দিয়ে, অর্থাৎ এই আইনস্টাইনের সেই গতিতত্ত্বের মধ্য দিয়ে একটি চরম এবং অত্যন্ত একটি সায়েন্টিফিক একটি কাব্যগ্রন্থ বলাকা। এরপর আমরা গীতিমাল্য, গীতালি এবং গীতাঞ্জলি, এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে বিশেষ করে গীতাঞ্জলির মধ্য দিয়ে স্রষ্টার কাছে সৃষ্টির যে আরাধনা এটি ব্যক্ত হয়েছে। ইটসের যে দর্শন, সেই দর্শনটি এখানে আছে এই কাব্যগ্রন্থে। এরপরে শেষ অবধি, জীবনের শেষ
শেষ লেখা প্রান্তিক এবং সেজুতির মধ্যে তিনি বলে গেছেন শেষ অবধি তার এই উক্তি, সত্তার আবির্ভাবে জিজ্ঞাসিলাম মেলেনি উত্তর। সত্তার আবির্ভাবে জিজ্ঞাসিলাম মেলেনি উত্তর। আমি এই পৃথিবীতে এত শিখলাম, এত বুঝলাম, এত জানলাম, কিন্তু কিছুই জানিনি, কিছুই শিখিনি, কিছুই বুঝিনি। এই মহামনীষীর এই উক্তির মধ্য দিয়ে আমরা একটি মহান উদারতার পরিচয় পাই। এত কিছু জানার পরও তিনি কিছুই জানেননি, কিছুই বোঝেননি। সত্যি শুধু এই কাব্য সাহিত্যে নয়, অন্যান্য শাখাও তার যথেষ্ট দখল রয়েছে। নাটক, রক্তকরবী, রাজা, অচলায়তন, উপন্যাস, চোখের বালি, গোড়া, শেষের কবিতা, এগুলো অমর হয়ে আছে এবং থাকবে। এছাড়া প্রাবন্ধিক হিসাবেও তিনি বিখ্যাত, একজন বড় মাপের প্রাবন্ধিক। তার সেই কালান্তর প্রাবন্ধিক কালজয়ী একটি রচনা। আমরা তার সম্পর্কে যেটুকু জানলাম, এছাড়াও আমরা দেখতে পাই তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং তিনি কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন। 1913 সালে কলকাতা তাকে ডিলিট উপাধি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1936 সালে তাকে ডিলিট উপাধি দেয় এবং 1940 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে ডিলিট উপাধি দেয়। এই কবি বিশাল তার সাহিত্য সম্ভার এবং বিশাল বলয়, এই জন্য তার যুগকে বলা হয় রাবেন্দ্রিক যুগ। তাকে আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। তো আমি এখন আমার মূল বিষয়ে যাই। আমি যে কবিতাটি পড়াবো সেটা হলো সোনার তরী। সোনার তরী হলো সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। তো কবিতা বিচার করার আগে আমরা অবশ্যই এই কবিতাটি যে আঙ্গিকে বিচার করব, সে কয়েকটি বৈশিষ্ট্যের উপর, কয়েকটি সেক্টরে আমরা এটাকে বিচার করতে যাব। একটি কবিতা বিচার করতে গেলে ভাব, ভাষা, ছন্দ, রস এবং অলঙ্কার, এই কয়েকটি বৈশিষ্ট্যের আঙ্গিকে বিচার করতে হয়। তো সোনার তরী কবিতাটির ভাব আমরা জানি। আপাত অবস্থায় যে বর্ণনাটি আছে এর অন্তরালে একটি রহস্যময়তা, একটি রূপকার্থ গূঢ় রহস্য রয়েছে এই কবিতার ভাবে। এটি তিনি বর্ণনা করতে চেয়েছেন। তো আগে আমরা আপাত অবস্থাটি জানব, তারপরে রূপময়তা, রূপ লাবণ্য কী, সেখানে রহস্যময়তা কী তিনি ব্যক্ত করেছেন, সেগুলো প্রেক্ষাপট আমরা জানার চেষ্টা করব। তো আপাত অবস্থাটি জানতে গেলে আমাদের অবশ্যই এই কবিতাটি একটি পড়তে হবে। সোনার তরী, এটি তার সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। সোনার তরী শব্দটি এটি একটি সমাসবদ্ধ শব্দ, অর্থাৎ অলুক তৎপুরুষ সমাস। সোনার তরী, ঘোড়ার ডিম, সোনার বাংলা। আমরা জানি রয়ের, যদি রয়ের অ্যাবলিশ হতো তাহলে সেটা হতো ষষ্ঠী তৎপুরুষ, কিন্তু যেহেতু এখানে এটি রয়ে গেছে এই জন্য এটা অলুক তৎপুরুষ, অর্থাৎ বিভক্তি লোপ পায়নি। কবিতাটি পড়তে গিয়ে আমরা এখন দেখি কি হয়। গগনে গরজে মেঘ ঘন বরষা। গগনে মানে আকাশে, গরজে গর্জে মেঘ ঘন বরষা। আকাশে মেঘ গর্জন করছে, বর্ষার ঘন ঘটা। কুলে একা বসে আছি নাহি ভরসা। কুলে একাকী বসে আছি, ভরসা নেই। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কোথায় রাশি রাশি ধান কেটে বসে আছি, আর নদীর তীব্র স্রোত, খর পরশা ক্ষুরধারা, নদীর তীব্র স্রোত। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এই ধান কাটতে কাটতে বর্ষা চলে এসলো। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। একটা ছোট ক্ষেত আর আমি একাকী, এখানে বাঁকা জল খেলা করছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তে দূর দিগন্তে একটা কালচে ভাব এসেছে। সকালবেলা সেই প্রভাতে যেন গ্রামটি মেঘে ঢেকে গেছে। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই নদীর এপারে আমি একা এবং একটি ছোট ক্ষেত। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। এমতো অবস্থায় এই কৃষক দেখতে পাচ্ছে যেন গান গেয়ে
নৌকা বেয়ে কে একজন তরি বেয়ে একজন আসছে কেউ, দেখে যেন মনে হয় চিনি উহারে, মনে হচ্ছে ওটাকে চিনি। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। পাল নিয়ে নৌকা চলে যাচ্ছে আর দুই ধারে ঢেউ ঢেউ ভাঙছে নদীর, কিন্তু কোনো দিকে সে চাচ্ছে না, দেখছে না, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সেই কৃষক সেই মাঝিকে বলছে, জিজ্ঞেস করছে, তুমি কোথায় কোন বিদেশে যাচ্ছ? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মানে একটি বার, তোমার নৌকাটি এই কুলে আসে নঙর করো। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। তুমি যাকে খুশি যেভাবে দিয়ে যাও, অসুবিধা নেই আমার। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। কুলেতে এসে আমার সোনার ধানগুলি তোমার নৌকার উপরে নিয়ে তুমি চলে যাও, অসুবিধা নেই। আর আছে আর নাই দিয়েছি ভরে, যা ছিল সব আমি দিয়ে দিয়েছি। এতকাল নদী কূলে জাহাল হয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এই নদীর কূলে যা অর্জন করেছিলাম সব স্তরে স্তরে তুলে দিয়েছি। এখন আমার এলোহ করুণা করে, এখন আমাকে অনুগ্রহ করে তোমার সেই নৌকায় নাও। তখন সেই মাঝি উত্তর দিচ্ছে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোচে এই নৌকায় স্থান নেই, আমার যে সোনার ধান এটা দিয়ে ভর্তি হয়ে গেছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি। এই শ্রাবণ বর্ষা ঘনঘটা এইভাবে পালাক্রমে এসে যাবে, কিন্তু উপায় নেই। আর এই নদীর তীরে আমি একাকী শূন্য পড়ে রইলাম। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যা আমার ছিল অর্জন সব সোনার তরী নিয়ে গেল। তো কবিতায় যে কথাগুলি আসছে আপাত দৃষ্টিতে বর্ষার ঘন ঘটা অবস্থা, এমনি মুহূর্তে নদীর কূলে দুধার ভাঙছে, একাকী কৃষক রাশি রাশি ধান কেটে স্তূপ করে বসে আছে। দূর থেকে একজন নে বা মাঝিকে দেখতে পাচ্ছে, সে গান গেয়ে আসছে। তাকে জিজ্ঞেস করছে, তুমি কোন বিদেশে যাও? একটু অনুগ্রহ করে এখানে তোমার নৌকাটি নোঙর করো এবং আমার যা ধান আছে সোনার ধান তোমার নৌকায় সে নাও। সে আসলো এবং তার সেই ধান নিল, কিন্তু যখন মাঝিকে কৃষক অনুনয় করলো সেই নৌকায় আমাকেও তাকে নেওয়ার জন্য, কৃষক নিজে তাকে সেখানে নেওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু প্রত্যুত্তরে বলল সেই মাঝি এখানে তার স্থান নেই, তার সোনার ধান দিয়ে এটা ভরে গেছে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এভাবেই এই নদীগুলি শ্রাবণ এই বর্ষা পালাক্রমে আসবে, ধান নিয়ে চলে যাবে, কিন্তু কৃষককে নেবে না, শূন্য নদীর তীরে একাকী পড়ে রইল। এই আপাত অবস্থাটির মাঝে একটি রহস্যময়তা, একটি রূপময়তা নিহিত আছে। সেটি কি? অর্থাৎ এই মাঝি রূপময়তা জানার আগে আমাদের যে এখানে কোন শব্দটি কিভাবে রূপময়তা এসছে সেগুলো আমাদের জানতে হবে। একটু বোর্ডের দিকে তাকাই। সোনার তরী এখানে মহাকালের প্রতীক, অর্থাৎ এই তরী যে নৌকা নিয়ে যাচ্ছে, মহাকাল মহাসময়, এটা চিরন্তন সত্য একটি অবস্থা। অর্থাৎ আমরা যা কিছু অর্জন করি সময়ের পরম্পরায়, শিল্পী যা কিছু সৃষ্টি করে সময়ের পরম্পরায় কালের বিবর্তনে এক কাল থেকে আরেক কালে চলে আসে। এই বাহনটি হচ্ছে তিনি সোনার তরী হিসাবে উল্লেখ করেছেন, অর্থাৎ মহাকাল হিসাবে তিনি দেখেছেন এই সোনার তরীকে বা বর্ণনা করেছেন। শুধু এখানে কৃষক বলতে আমরা বুঝি যে ওখানে ধান কেটেছে, কিন্তু কবি এখানে বোঝাতে যে কবি নিজেকে, এবং শুধু কবি নয়, সৃষ্টিশীল মানুষ যে নূতন কিছু সৃষ্টি করবে, এই সৃষ্টিকারী মানুষও এবং সর্বোপরি কবি সব এই কৃষকের আঙ্গিকে অর্থাৎ কৃষকের রূপছায়া বর্ণনা করতে চেয়েছেন এই কবিতাটির মধ্য দিয়ে। মাঝিকে বোঝাতে চেয়েছেন কবি অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ সেই স্রষ্টা
যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি নিয়ে যান সব কিছু, কিন্তু আমাদের অবয়বগত অবস্থাটি, আমাদের এই ভাণ্ডটি নেন না। ধান এখানে বলছে সৃষ্টিকর্ম। আমরা যা কিছু অর্জন করি, যেটা আমাদের অর্জিত ফসল। এখন রবীন্দ্রনাথ তার এই সোনার তরী কবিতা লিখেছে, গীতাঞ্জলি লিখেছে, বলাকা লিখেছে, শুধু নাটক উপন্যাস যা কিছু লিখেছে, এগুলো এই জাতির জন্য, এই পৃথিবীর জন্য পাথেয় স্বরূপ, আজীবন থাকবে। আইনস্টাইন তার থিওরি দিয়ে গেছে, আজীবন থাকবে, এবং মানুষ উপকৃত হবে এগুলো দিয়ে, সমাজ উপকৃত হবে, দেশ, জাতি, পৃথিবী উপকৃত হবে। তো এই সমস্ত জিনিস কালের পরম্পরায় একদিকে যেমন এক কাল থেকে আরেক কালে ভেসে আসছে এই সনাতন মহাকালের পরম্পরায়, অপরপক্ষে আরেকটি জিনিস আমরা বুঝব যে এখানে এই সমস্ত কর্মগুলি, এগুলো স্রষ্টার আরাধ্য, অর্থাৎ স্রষ্টা এগুলো গ্রহণ করবে। কিন্তু যে সৃষ্টি করছে বা যে শিল্পী, এই শিল্পীর অবয়বগত অবস্থাটা, তার যে ভাণ্ডটি, এটা মহাকাল কিংবা স্রষ্টা গ্রহণ করবে না। বারবার এই জিনিসটি আসছে। নদী এখানে অনেকে মহাকাল বলেছেন। এই প্রবাহমানতা, অর্থাৎ এই নদী বেয়ে বা নৌকা তো সাদামাটা চলতে পারে না, তার একটি বাহনের যে পরিস্থিতি বা পরিবেশ, সেটা নদী প্রয়োজন। সেখানে এই নদী মহাকালেরই একটি অংশ হিসেবে আসছে এখানে, গতিময়তা। বাঁকা জল, খরপরশা, এগুলো কালস্রোতের প্রতীক, অর্থাৎ বিপদসংকুল অবস্থার প্রতীক। ধান ক্ষেত কর্মফলের একটা ক্ষেত্র, ধান ক্ষেত। আমরা যে অর্জন করছি, অর্জনের আমাদের একটা ক্ষেত্র ছাড়া তো আমরা অর্জন করতে পারি না। তো এই ক্ষেত্রটি হচ্ছে ধান ক্ষেত, একটা ক্ষেত্র। তো এ সমস্ত করতে গিয়ে বা অর্জন করতে গিয়ে পৃথিবীর যে অনেক ঘাত প্রতিঘাত সমস্যার সৃষ্টি হয়, এই সমস্যাগুলোই তিনি বাঁকা জল, তারপরে বিভিন্ন রকমের এই ঢেউ ভাঙ্গা নদীর, এইগুলো এই প্রতীকীর মধ্য দিয়ে এই বিপদসংকুল অবস্থার তিনি ইঙ্গিত দিয়েছেন বা রূপময়তা দেখানোর চেষ্টা করেছেন। তাহলে কি বোঝা গেল? যে এখানে এই আপাত দৃষ্টির অন্তরালে, আপাত চিত্তের অন্তরালে এখানে একটি রূপময়তা আছে। যে রূপময়তাটা কি? সেটি হচ্ছে মানুষ ইহজীবনে যা অর্জন করে, এই অর্জিত ফসল, অর্জিত কর্মফল স্রষ্টার আরাধ্য। কিন্তু এই মানবের অবয়বগত অবস্থা, তার এই ভাণ্ডটি স্রষ্টা কোনো দিন গ্রহণ করে না, মহাকাল কোনো দিন গ্রহণ করে না। মানুষের সৃষ্টিকর্ম মহাকাল স্রষ্টা গ্রহণ করে, কিন্তু মানুষের অবয়বগত অবস্থা, মানুষের ভাণ্ডটি মহাকাল কিংবা স্রষ্টা গ্রহণ করে না। এই মহান তত্ত্বটি, এই রহস্যময়তা, এই গূঢ় রহস্যটি তিনি এই কবিতার মধ্যে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আশা করছি তোমরা কবিতাটি পড়বে এবং এর যে দুটি দিক, একটি আপাতচিত্ত আর একটি রহস্যময়তা বা এর রূপময়তা, এই দুটি অবস্থা খুব ভালো করে বুঝতে হবে। আপাতচিত্ত না হলে কিন্তু রূপময়তা আসে না। শুধু শুধু রূপময়তা হয় না, একটা কোনো কিছুর উপর উপঢৌকন করে, কোনো কিছুর উপর ভর করে সেটা আসে। এই দুটো চিত্রই, দুটো অবস্থাই তোমাদের ভালো করে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। তাহলেই তোমরা এখান থেকে ভালোভাবে উত্তর করতে পারবে। তোমরা এটি অনুশীলন করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। আশা করি ভালো করবে। এই মহা দুর্যোগ ক্রান্তিকালে তোমাদের উত্তরোত্তর উন্নতি হোক। তোমরা ভালো মতো লেখাপড়া করো এবং নিরাপত্তার সাথে, সুস্থের সাথে জীবনযাপন করো। তোমাদের অধ্যাবসায়ের গতি আরও উন্মোচিত হোক, গতিময়তা আরও বেড়ে যাক। তোমরা জীবনে অনেক কিছু ভালো কিছু করো, এই প্রত্যাশা রেখে আজকের এই সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি।